সবাই ভালো আছো? ফাইন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা গতদিন কি পড়িয়েছিলাম মনে আছে সবার? আমরা পড়িয়েছিলাম যে প্রথম অধ্যায়ের ইট, পুঁতি এবং অস্থিসমূহ। তো সবটা চ্যাপ্টার তো আমরা শেষ করতে পারিনি। তো তার মধ্যে থেকে আমরা কি কি পড়িয়েছিলাম বলতে পারবে কেউ? নাম্বার 1, আমরা পড়িয়েছিলাম যে সিন্ধু সভ্যতার উৎপত্তির অর্থাৎ সময়কাল, কোথায়, এই বিষয় নিয়ে প্রারম্ভ এবং কৃষি উৎপাদন ব্যবস্থা, জীবন নির্বাহের পদ্ধতি। এবং আরেকটা পড়িয়েছিলাম, মনে আছে কিনা তোমরা দেখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছিল সেটা, মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে একই বিষয়, সেটা হচ্ছে যে ইট, পুঁতি এবং অস্থিসমূহ। তার মধ্যে নাম্বার 4, যে আমরা যদি পয়েন্ট ধরে আলোচনা করি তাহলে সামাজিক ব্যবধানের অনুসন্ধান। ভেরি সিম্পল, সামাজিক ব্যবধানের অনুসন্ধান কথাটার মানেটা কি? প্রথমে হয়তো বুঝতে পারবে না যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময় আবার সামাজিক ব্যবধানের ব্যাপারটা কি, অনুসন্ধান কিভাবে করছেন। অ্যাকচুয়ালি যারা প্রত্নতত্ত্ববিদ বা যারা ইতিহাসকে নিয়ে অনুসন্ধান করছেন, আজকেও করছেন, আগামী দিনেও করবেন, আজকে দেখো সামাজিক ব্যবধান বলতে আমরা কি বুঝি। সামাজিক ব্যবধান বলতে আমরা বুঝি, তোমরা দেখো তোমাদের প্রত্যেকের পাড়া বা সমাজ ব্যবস্থা রয়েছে। এখন একই পাড়ায় ধরো 200 পরিবার রয়েছে। তো 200 পরিবারের স্ট্যান্ডার্ডটা কি একই রকম? অর্থাৎ প্রত্যেকেই একই অর্থনৈতিক ভাবে শক্তিশালী, খুব সাউন্ড, বা সামাজিক যে ভিত্তি অনেক সবার একরকম? নিশ্চয়ই না। একটা পাড়ার মধ্যে দেখা যায় একটা অংশের মানুষ খুব উচ্চবৃত্ত, মানে কি, অর্থাৎ যারা একটু পয়সা অর্থনৈতিকভাবে যারা সাউন্ড, তাদেরকে আমরা বলি। কিছু পরিবার আছে যারা মধ্যবিত্ত এবং কিছু পরিবার আছে যারা নিম্নবিত্ত। তাহলে এই যে তিনটা শ্রেণী কিন্তু আমরা সচরাচর দেখতে পাই, যে ও তোমরা তো বড় লোক, তোমরা তো চাকুরিজীবী, তোমরা তো মধ্যবিত্ত, আমরা তো গরিব মানুষ। এই যে এটাই আমাদের ব্যবধান। এতে অর্থনীতির সাথে সামাজিক ব্যবধানটা খুব রিলেটেড। এই কারণে যারা অর্থনৈতিকভাবে সাউন্ড, তাদের দেখবে চাল চলন, আদব কায়দা, জিনিসপত্রের ব্যবহার, তাদের সমস্ত কিছু একটু আলাদা থাকবে। যারা মধ্যবিত্ত তার থেকে হয়তো একটু কম। যারা একেবারেই নিম্নবিত্তের মানুষ, যারা গরিব অংশের মানুষ, তাদের জীবন যাপন, চাল চলন, সমস্ত ব্যাপারটাই অন্যদের থেকে একটু আলাদা থাকবে। তো সিন্ধু সভ্যতাতে এটা ছিল কিনা, হরপ্পা সভ্যতায় সেটা ছিল কিনা, এটা পুরাতত্ত্ববিদরা কিন্তু অনুসন্ধান করেছেন। কিভাবে করেছেন? তাদের সেই সময়কার কি সমস্ত নথিপত্র এখন আমরা খুঁজে পেয়েছি? না। আমরা ওই যে পুরাতত্ত্ববিদরা মাটি খনন করে করে যে বিভিন্ন বস্তু বা দ্রব্য বা বিভিন্ন যা কিছু পেয়েছে, বিভিন্ন পাত্র বস্তু, মানে যা কিছু পেয়েছে তা থেকে অনুসন্ধান করছেন, বিশ্লেষণ করছেন। এবারে সামাজিক যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি, সামাজিক ব্যবধানের অনুসন্ধান, যে হরপ্পা সভ্যতার সময় সামাজিক ব্যবধান কেমন ছিল, অর্থনৈতিকভাবে তারা কতটা ছিল, সবাই কি সমান ছিল, সামাজিক স্ট্যাটাসটা কি সবার সমান ছিল? একেবারে না। এটাকে তার দুটো কৌশল অবলম্বন করেছেন। দুটো কৌশল কিভাবে অবলম্বন করেছেন? নাম্বার 1, সমাধিস্থল। আমরা যদি পয়েন্ট ধরি, ধরো এ কি লিখলাম? সমাধিস্থল সমূহ। অর্থাৎ সমাধিকে নিয়ে সামাজিক ব্যবধান, অর্থনৈতিক অবস্থা বিচার বিবেচনা করছেন। মানে তোমাদের খুব খুব সুন্দরভাবে চিন্তা করে মাথায় ঢোকাতে হবে ব্যাপারটা কি। সমাধি মানে, তোমরা এখন আমি যদি বলি যে সমাধি কাকে বলে, একটা মানুষের মৃত্যুর পরে তাকে সমাধিস্থ করা হয়, আমরা শ্মশানে নিয়ে যাই, কাউকে পুরানো হয়, কাকে দাফন করানো হয়, কাউকে সমাধি দেওয়া হয়, এটা হচ্ছে সমাধি। তো সমাধিস্থলকে বিচার বিশ্লেষণ করে 1980 সালে মহেঞ্জোদারো এবং হরপ্পায় এই সমাধিস্থলকে নিয়ে মাটি করে যে আবিষ্কার করে বিচার বিবেচনা করছেন, বিচার করছেন, অনুসন্ধান করছেন, বিশ্লেষণ করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, বিভিন্ন সিদ্ধান্তে আসছেন, পরিবর্তন করছেন সিদ্ধান্ত। সেটা কি? সমাধিস্থল।
তোমরা আরেকটা জিনিস জানবে, আমরা তো রিলেটেড অর্থাৎ সমসাময়িক, কন্টেম্পোরারি, যে পাশাপাশি আরেকটা সভ্যতা পৃথিবীতে সেই সময় ছিল কাছাকাছি, মিশর। তো মিশরে সমাধিস্থলগুলোকে বলা হতো পিরামিড। এবার এই পিরামিড, কোনো পিরামিড খুব উঁচু পিরামিড, তোমরা জানো কীরকম দেখতে, পিরামিড কেমন আমরা জানি, যে পিরামিডগুলো ঠিক এইরকম, কোনোটা ছোট ছিল, কোনোটা বড় ছিল, এরকম বিভিন্ন পিরামিড। অ্যাকচুয়ালি পিরামিডটা কি? সমাধিস্থল। অর্থনৈতিকভাবে যারা স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিকভাবে যারা খুব বড় লোক, তাদেরকে বড় সমাধি করে বড় পিরামিড তৈরি করা হতো। ঠিক তেমনি তাহলে মিশরে পিরামিডগুলো ছিল, সেইগুলোতে অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী ছিল তাদেরকে বড় বড় পিরামিড তৈরি করা হয়েছে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল তাকে ছোট ছোট পিরামিড তৈরি করা হয়েছে। তোমরা খুব ভালো করে ফলো করবে, তোমরা অনেকের বাড়ি শহরে, অনেকের বাড়ি গ্রামে, আমরা দেখেছি, তোমরাও দেখবে, গ্রামে হেঁটে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে দেখবে পুকুর পাড়ে বিশাল একটা মন্দিরের মতো। তখন তোমরা জিজ্ঞেস করছো, বাবা এটা কি, মা এটা কি? এটা একটা সমাধি। সমাধিটা মানে কি? অর্থাৎ ওই বাড়ির ঠাকুমা, ঠাকুরদা বা যে কেউ মারা গেছেন তাকে সেখানে সমাধিস্থ করা হয়েছে। তার উপরে স্মৃতিসৌধ হিসাবে যারা বড় লোক ছিল তারা বড় বড় এরকম সমাধি তৈরি করা হতো। যারা গরিব অংশের মানুষ তারা এটা পারতো না, তারা সরকারি জমিতে এনে, শ্মশান ঘাটে এনে সমাধিস্থ করতো, মাটি পুঁতে রাখতো। তাহলে এই সমাধিকে কেন্দ্র করে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক বৈষম্য ছিল কিনা, সামাজিক স্ট্যাটাসটা কেমন ছিল, সেটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং পুরাতত্ত্ববিদরা। ঠিক তেমনি আমাদের হরপ্পা সভ্যতা তো আমরা দেখতে পেয়েছি, ঠিক মিশরীয় সভ্যতার মতো খনন করে সমাধিস্থ করত। কীরকমভাবে করত? দেখা গেছে কোনো কোনো মাটির গহ্বরে ওই মৃতদেহকে শায়িত করত, করে মাটি চাপা দিত, এটা একটা একরকম। আবার দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে যে পাকা ইট তৈরি করে তারপর সমাধিস্থ করত। তাহলে কি মনে হয়? তাতে মনে হয় যে যে পাকা ইট দিয়ে সমাধিস্থ করত তাই সে হয়তো সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে একটু সাউন্ড ছিল। যে কাঁচামাটিতে চাপা দিত অর্থনৈতিকভাবে সে হয়তো একটু দুর্বল ছিল। তাহলে সামাজিক ব্যবধান দেখো কিভাবে পুরাতত্ত্ববিদরা খুঁজে বের করার চেষ্টা করছেন এবং আমাদেরকে সে উপস্থাপন করার চেষ্টা করছেন ইতিহাসের মধ্যে দিয়ে, যে আজ থেকে এত পুরনো যে সভ্যতা ভারতবর্ষের হরপ্পা সভ্যতা, সেই সময়কার সামাজিক ব্যবস্থা কেমন ছিল। শুধু তাই না, ভেরি ইন্টারেস্টিং, দেখো যে সেই সমাধি যে করা হতো, তোমরা দেখবে ছবিতে আছে, আমি হয়তো সেই ছবিটা এতটা সময় নেই যে আঁকতে পারছি না, একটা কঙ্কাল শায়িত করা আছে, তার ঠিক মাথার পাশে অনেকগুলো অলংকার দেওয়া আছে, ধরো পুঁতি দেওয়া আছে, তার ধরো বিভিন্ন কাঁচামাটির বাসনপত্র দেওয়া আছে। তা থেকে মনে হয় যে তারা পরকালে বিশ্বাসী ছিল। দেখো কিভাবে বিশ্লেষণটা আমরা করার চেষ্টা করছি বা ইতিহাসবিদরা করছেন, তুমিও করতে পারবে। একটি অনুসন্ধিৎসা দৃষ্টিভঙ্গি তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমিও সেটা করতে পারবে। যে মাথার কাছে অনেকগুলো জিনিসপত্র দেয়া আছে একটা মৃতদেহের পাশে, তো মাটি খুঁড়ে যখন এটা বের হলো, অনুসন্ধানটা কি হলো? অনুসন্ধানটা হলো এরকম যে নিশ্চয়ই তারা পরকালে বিশ্বাসী ছিল, অর্থাৎ পরকালে জিনিসপত্র তারা ব্যবহার করবে, অর্থাৎ পরবর্তীকালের উপর বিশ্বাস রেখেই মৃতদেহের পাশে আমরা যাদেরকে বেশি ভালোবাসি তাদের পাশে কিছু জিনিসপত্র আমরা দিয়ে রাখি, এটা একটা হয়েছে। তাহলে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তামার আয়না, যেটাকে আমরা দর্পণ বলি, এটা কিরকম তোমরা দেখবে। আমি একটা ছবির মধ্যে দিয়ে একটু আঁকার চেষ্টা করছি। একটা দর্পণ, এটা কিসের দর্পণ? এটা তামার একটা দর্পণ। এটা কিসের ছিল? অর্থাৎ মৃতদেহের পাশে শায়িত, অর্থাৎ যেখানে মৃতদেহ শায়িত করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে, সেখানে একটা দর্পণ দেওয়া হয়েছে, তামার দর্পণ দেওয়া হয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা কি দেখলাম, বিভিন্ন মূল্যবান সামগ্রীও কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অলংকার দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধরো কাঁচামাটির বাসনপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ তা থেকে তারা পরকালে বিশ্বাসী ছিল। এগুলো থেকে সামাজিক একটা ব্যবধান খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে স্বর্ণ দেওয়া ছিল কিনা এটা আমরা খুঁজে পাইনি এবং সেটাও জানি না
যে যে এই সমস্ত দেওয়ার তাদের উদ্দেশ্যটা কি ছিল সেটা এখনো আমাদের অজানা। জানেন আগামী দিনে তা নিয়েও আবার বিশ্লেষণের নতুন কোনো তথ্য তোমাদের সামনে আসবে কিনা। এটা একটা সুন্দর পয়েন্ট যে সমাধি ছিল। আরেকটা নাম্বার 1, নাম্বার 2 অর্থাৎ এটা হচ্ছে বিলাসিতার অনুসন্ধান। বিলাসিতার মানে দেখো, বিলাসিতার এটা আবার কি পয়েন্ট যে স্যার সামাজিক ব্যবধানের অনুসন্ধান করতে গিয়ে বিলাসিতার অনুসন্ধান, কথা তো বুঝতে পারছি না। খুব পরিষ্কার, তোমাদের মা বাবারা যারা একটু বেশি পয়সা রোজগার করে, বা তোমার পাশের বন্ধু যে ক্লাসে আছে তার বাবা হয়তো রোজগারে কম, অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তোমরা দুজনের মধ্যেই দেখবে একটা ব্যবধান তৈরি হচ্ছে মনের অজান্তে। সে তোমার বন্ধু, কিরকম অজান্তে ব্যবধান তৈরি হচ্ছে? তুমি যে বইয়ের ব্যাগটা এনেছো কোয়ালিটিতে ভালো, দামে বেশি, তোমার পাশের যে বন্ধু যার বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ, তার ব্যাগটা হয়তো একটু কম দামি। তুমি যে কলমটা ইউজ করছো সেটা একটু বেশি দামি, তোমার বন্ধু যে কলমটা ইউজ করছে সেটা কম দামি। মানে কি? অর্থাৎ তোমার থেকে তোমার বন্ধুর অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল ছিল। সিন্ধু সভ্যতার সময় এটাকে কিভাবে অনুসন্ধান করছেন? এটা কৌশল, যে বিলাসিতার দ্রব্য সামগ্রী দিয়ে অনুসন্ধান করে সামাজিক ব্যবধান বিচার বিবেচনা করছেন। পুরাতত্ত্ববিদরা সেটা চেষ্টা করে যাচ্ছেন। কিভাবে করলেন বিলাসিতার অনুসন্ধান? দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা 2 ধরনের জিনিসপত্র ব্যবহার করি। একটা হচ্ছে সাধারণ জিনিসপত্র, যেমন ধরো রান্নাঘরে বাসনপত্র, ডেক, হাঁড়ি, চাশনি, এগুলো আমরা থাকে নর্মালি, এগুলো সাধারণ মানের থাকে। যারা গরিব অংশের মানুষ, অর্থনৈতিকভাবে যারা একটু দুর্বল, তাদের এই সামান্য কিছু থাকবে। যারা একটু অর্থনৈতিকভাবে একটু স্বয়ংসম্পন্ন বা বৃত্তশালী বা বড়লোক, তাদের বাসনপত্রের মধ্যে একটু ডিফারেন্স থাকবে। ক্লিয়ার হলো কথাটা? না হলো না? বিলাসিতা। আরেকটা জিনিস দেখবে, আমরা এখন দেখি যে অনেকের বাড়িতে সাধারণ প্লেটে চা দিচ্ছে তোমাকে, ঠিক পাশাপাশি আরেকজনের বাড়িতে দেখবে যে লা পেলার, তোমরা দেখতে পেয়েছো যে একটু বোন চায়না, লা পেলা, এগুলো একটু দামি তারা দিচ্ছে। তাহলে এক কাপ কিন্তু একই, একটা হচ্ছে সাধারণ মানের, আরেকটা হচ্ছে একটু বিলাসিতার। সিন্ধু সভ্যতায় বা হরপ্পা সভ্যতায় এই জিনিসগুলো কিন্তু ছিল। সাধারণ মানের যেমন ছিল অর্থাৎ তার বাসনপত্র, ঠিক আবার পাশাপাশি একটু বিলাস সামগ্রীও ছিল। কিভাবে বিলাস সামগ্রী হতো? দেখা গেছে যে চীনামাটিতে কারুকার্য করে, খুব পালিশ করে, ওইরকম বাসনপত্র তারা ইউজ করত, যারা বিলাসিতার জীবনযাপন করতো বা যারা সামাজিকভাবে একটু ডেভেলপ ছিল, বা অর্থনৈতিকভাবে যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যারা একটু শক্তিশালী ছিল তাদের ক্ষেত্রে। তাহলে এটা একটা পয়েন্ট আমরা দেখতে পেলাম যে চীনামাটির বাসন বিলাসিতার সামগ্রী হিসেবে সাধারণ বাসনপত্র 1, 2 বিলাসিতার সামগ্রী হিসাবে চীনামাটি, বিভিন্ন কারুকার্য করা, নকশি করা বা উন্নত পাথর বা স্টিয়াটেড পাথর বা ধরো স্ফটিক পাথর বা এরকম বিভিন্ন উন্নত মানের পাথরের জিনিসপত্র বা ধরো ঘরের আসবাবপত্র, সমস্ত কিছু উন্নত মানের বিলাস সামগ্রী ছিল। তা থেকেও কিন্তু মনে হয় যে সামাজিক ব্যবধান ছিল। তোমরা দেখবে যে সাধারণ মানের জিনিসপত্র যেমন জাতাকল, মাটি দিয়ে যে বাসনপত্র আমরা দেখেছি ছোটবেলায়, আমরা দেখেছি যে বিয়ে বাড়িতে, সাধারণ বিয়ে বাড়িতে দেখা গেল যে মাটির সে থালা, মাটির গ্লাস ইউজ করত। যদিও আজকে খুব প্রয়োজন এটার, সেটা অর্থনৈতিক কারণে নয়, পরিবেশের কারণে এগুলো আবার খুব প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু তখনকার সময়ে সাধারণ মানের জিনিসপত্রগুলি ছিল। আবার পাশাপাশি যারা একটু সামাজিকভাবে যারা উন্নত ছিল তারা ওই রকম বিলাস সামগ্রীর মধ্য দিয়ে খাদ্য পরিবেশন করত, জিনিসপত্র ব্যবহার করত, অর্থাৎ চীনামাটির জিনিস ব্যবহার করত, কারুকার্য করা জিনিসপত্র তারা ব্যবহার করত। তা থেকে মনে হয় যে যে সেই সময়ে সামাজিক ব্যবধান বিচার করার একটা সুন্দর কৌশল তারা মানে সেই পুরাতত্ত্ববিদরা কিন্তু নিয়েছেন। কিন্তু
এটা প্রমাণিত হয়নি যে সামাজিক ব্যবধান হিসাবে যে প্রত্যেকেই অর্থাৎ স্বর্ণ তারা মৃতদেহের পাশে সমাধিস্থ করত, এটা আমরা এখনো খুঁজে পাইনি। জানি না তা থেকে সামাজিক ব্যবধান সেটা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে একটা কথা কিন্তু সত্য, আজকে স্বর্ণ যেরকম মূল্যবান ছিল সেই সময়ও কিন্তু স্বর্ণ মূল্যবান ছিল। তা কীভাবে প্রমাণিত হয়? স্যার এটা কী করে আপনি প্রমাণ করলেন? বা আমি তো প্রমাণ করিনি, পুরাতত্ত্ববিদরা প্রমাণ করে ইতিহাসে দিয়েছেন। অর্থাৎ দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যে মাটির কলসে বা মাটির পাত্রে স্বর্ণ সঞ্চিত করে রেখে দেওয়া হতো মাটির নিচে। এটা আমরা ছোটোবেলায় দেখেছি যে তখনকার মতো এখনকার মতো একটা ব্যাংকের লকার ফকার ছিল না, আলমারি স্টিল গডরেজ ছিল না। তো সেই সময়ে আমাদের মামাসিরা কী করতেন, তোমরা খবর নিয়ে দেখবে বাড়ি ঘরে, যে ওই রকম মাটির পাত্রে জিনিসপত্র রেখে পুঁতে রাখা হতো, তারপরে বের করা হতো। যদি এটা কোনো কারণে এটা যদি না বের করতে পারতো, তো পরবর্তীকালে যারা মাটি খুঁড়ে পেতেন সেটাই ছিল সঞ্চিত সম্পদ। অর্থাৎ স্বর্ণটা কিন্তু সঞ্চিত সম্পদ ছিল হরপ্পা সভ্যতার সময়ে। অর্থাৎ তা দিয়ে কিন্তু আমরা প্রমাণ করলাম যে সামাজিক ব্যবধান কেমন ছিল। এইগুলো একটা পয়েন্ট। এরপর আমরা দেখব শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান। শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান। শিল্প উৎপাদন বিষয়ে শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান। তোমরা মানচিত্র দেখেছ, হরপ্পা সভ্যতার সময়ের মানচিত্র। আমি হয়তো সবটা জায়গা পাবো না, ঠিক আমি এই জায়গাটা নিলাম। কেন এই জায়গাটা নিলাম? আমরা জানি এই জায়গাটা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। এই সবটা জায়গা মিলেই কিন্তু হরপ্পা সভ্যতা ছিল। রাজস্থান, গুজরাট রাজস্থান, এই সমস্ত জায়গা মিলিয়ে ছিল। আমাদের পয়েন্টটা কিন্তু হচ্ছে, এটা থাকুক, এটা ইন্ডিয়ান ম্যাপের একটা ছোট্ট একটা অংশ জাস্ট স্কেচ করলাম আমি বোঝানোর জন্যে। পয়েন্টটা হচ্ছে শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান। শিল্প উৎপাদন, আবার সেই অনুসন্ধান, আবার পরীক্ষা নিরীক্ষা, আবার বিশ্লেষণ, শিল্প উৎপাদন। এই মানচিত্রটা যদি আমরা খুব ভালো করে ফলো করি, এটা তো সাগর, আরব সাগর। তাহলে এই দিকে এইটা কেন আনলাম আমি? এই জায়গা জাস্ট দেখালাম একটু একটু করে। এই জায়গাটায় হবে একটা জায়গা ছিল ঠিক এইখানে, ছোট্ট একটা বসতি, চান হুদুরু জায়গাটার নাম। জায়গাটার নাম হচ্ছে চান হুদুরু। এটা পরিমাণে খুব অল্প, মানে 7 হেক্টর থেকেও কম। আবার হরপ্পা সভ্যতা যেটা, এটা একটা বিশাল পরিমাণ ছিল, 125 হেক্টর জায়গা হরপ্পাটা। আর চান হুদুরু ছিল মাত্র 7 হেক্টরের কম। এই যে চান হুদুরু 7 হেক্টরের কম জায়গা, সেখানে শিল্প উৎপাদনের একটা জায়গা ছিল। তার একটা এক্সাম্পল দিয়ে যদি আমি তোমাদের বলি, আমাদের রাজ্যে আমাদের যে রাজ্য ত্রিপুরা রাজ্য, সব জায়গায় কি শিল্প কারখানা আছে? আমি বোঝানোর জন্য বলছি, নেই। তাহলে তোমাদের কোথায় শিল্প কারখানা আছে? আমি যদি এক কথায় বলি, তোমরা বলবে স্যার আরকে নগরে আছে। আরকে নগরে শিল্প কারখানার একটা জায়গা, এটা সমৃদ্ধ হয়ে গেছে আরকে নগর, শিল্প সমৃদ্ধ এলাকা। এখানে শিল্প কারখানা সমস্ত তৈরি করা হয়েছে। ঠিক সেম চান হুদুরু একটা জায়গা যেখানে সমস্ত রকমের শিল্প সামগ্রী তৈরি করা হতো। তাহলে আমাদের যে অনুসন্ধান, আমরা যে পড়ছি, শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান করছেন প্রত্নতত্ত্ববিদরা। কোথায়? চান হুদুরু একটা জায়গা পেয়েছে যেখানে এইরকম শিল্প সামগ্রী তারা খুঁজে পেয়েছে। কি শিল্প পেয়েছে খুঁজে? সেই সময়কার হস্তশিল্প। তখনকার সময়ে কিন্তু এরকম লোহা, ইস্পাত, স্টিল কারখানা কিছুই ছিল না। তখনকার সময়ের শিল্প বলতে আমরা কি বুঝি? তখনকার সময়ের শিল্প বলতে আমরা বুঝি পুঁতির শিল্প, মৃৎশিল্প, কাঠের শিল্প, তারপরে ধরো বিভিন্ন জিনিসপত্র তৈরি করা, যেমন ধরো কি বলবো, মাটির জিনিসপত্র,
খেলনার জিনিসপত্র, এরকম জিনিস। তাহলে চানহুদুর একটা জায়গা যেখানে এই সমস্ত জিনিসপত্রগুলো হতো, কারণ শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধানের জন্য এই জায়গাটাকে বিখ্যাত হয়েছিল। সেখানে ওই রকম ঝিনুক, পুঁতি, তারপরে ধরো সিলমোহর, এগুলো পাওয়া গিয়েছিল। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তাছাড়া আর কি ছিল শিল্প উৎপাদন বিষয়ে? আমি বলছিলাম যে শিল্প উৎপাদন বলতে পুঁতির কথা বলেছি, একদম খুব পুঁতি। দেখো এখানে দেওয়া আছে পুঁতি। এই পুঁতি সেই সময়কার একটা বিখ্যাত শিল্প। এবার প্রশ্ন, মানে নিজে থেকে প্রশ্ন তৈরি করবে, পুঁতি ক ধরনের ছিল, বা কি ধরনের পুঁতি ছিল, বা কিভাবে পুঁতি তৈরি করা হতো, কি কি দিয়ে পুঁতি তৈরি করা হতো। সেই সময় পুঁতি তৈরি করবার জন্যে পুঁতির উৎপাদন খুব উল্লেখযোগ্য ছিল। তার উপাদানগুলো কি ছিল? বিভিন্ন পাথর। আমি একটা একটা করে পাথরের নাম বলছি, তোমরা প্রয়োজনে লিখে নেবে। কার্নেলিয়া, কার্নেলিয়া মানে সেটা হচ্ছে সুন্দর রক্তবর্ণের কার্নেলিয়া পাথর। কি বলছি আমি? পুঁতি। পুঁতি কি দিয়ে তৈরি হতো? কার্নেলিয়া পাথর, জ্যাপসার, জ্যাপসার, স্ফটিক, স্টিয়াটাইট। আবার কি বললাম? পুঁতিগুলো তৈরি করবার জন্য কি কি পয়েন্ট বললাম আমি, কি কি দিয়ে তৈরি হতো? জ্যাপসার, স্ফটিক, স্টিয়াটাইট, এরকম পাথর দিয়ে পুঁতিগুলো কিন্তু তৈরি হতো। ঠিক আছে? এবং আর কি কি দিয়ে হতো? বিভিন্ন ধাতু, যেমন ধরো লোহা তো সেই সময় এখনো পর্যন্ত আমরা জানি না, পাওয়া যায়নি। ধরো গোল্ড অর্থাৎ স্বর্ণ, ব্রোঞ্জ, তামা, পাথর, এগুলো দিয়ে কিন্তু সেই সময় এগুলো তৈরি হতো। যেমন ধরো ঝিনুক, চীনামাটি, তারপর হচ্ছে ধরো পোড়ামাটি, এগুলো দিয়ে এই সমস্ত পুঁতিগুলো তৈরি করা হতো। এবার প্রশ্ন, দেখো আমি নিজেই প্রশ্ন করছি, তোমরা যখন পড়তে বসবে তখন তোমরা ভিতর থেকে প্রশ্ন নিয়েই উত্তর খোঁজার চেষ্টা করবে। যে পুঁতি তো দেখলাম, পুঁতি একটা অন্যতম শিল্প পাওয়া গেছে, পুঁতি এই জিনিস দিয়ে তৈরি হতো, তো কি ধরনের, কি টাইপের পুঁতি ছিল, কত রকমের পুঁতি ছিল? পুঁতিগুলো বিভিন্ন রকমের ছিল। কোনোটা ধরো চাকতির মতো, কোনোটা চাকতির গরম, যে কথা বললাম, কোনোটা চুঙাকৃতি, কোনোটা গোলাকার। কি বললাম? আবারও দেখো এই যে পুঁতিগুলো মানে কত ধরনের দেখতে ছিল। আমরা কিন্তু বাজারে এখন পুঁতি দেখতে পাই, তোমরা তোমাদের বাড়িতে দেখবে মা মাসিরা বা দিদিরা বা বোনেরা তাদের পুঁতির মালা কিনে, বিভিন্ন রকমের পুঁতি দেখবে, বিভিন্ন রকমের পুঁতি। কোনোটা গোল, কোনোটা চেপটা, কোনোটা চুঙাকৃতি, কোনোটা দুটো একসাথে করে, আবার কোনো পুঁতির মধ্যে দেখবে আর্ট করা, কোনো পুঁতি দেখবে আবার গোল্ড দিয়ে বাঁধানো। সেই সময় কিন্তু এগুলো ছিল। অর্থাৎ শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু এগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন। অর্থাৎ পুঁতিগুলো এগুলো ছিল। তারপরে ধরো পিপা সদৃশ খণ্ডন করে পুঁতিগুলো তৈরি করা হতো। এবং স্টিয়াটাইট, আমরা দেখো একটু আগে বলেছি কি ধরনের পাথর? স্টিয়াটাইট। স্টিয়াটাইট একটা পাথর, তোমরা দেখবে যে এটা খুব নরম এবং কোমল। সে নরম এবং কোমল এই স্টিয়াটাইট পাথরে কালার রঞ্জিত করে করে খুব সুন্দর জিনিস তৈরি করা যেত। তো সেই সময় এগুলো করা হয়েছিল। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কাদামাটি, স্টিয়াটাইট চূর্ণের সাথে কাদামাটি মিশ্রণ করে বিভিন্ন রকমের পুঁতি তৈরি করা হতো। আর এই পুঁতিগুলো দিয়ে মালা তৈরি করা হতো। আবার কোনোটা মালা ছিল খুব সাধারণ মানের, আবার কোনো মালা ছিল ওই যে আগের একটা পয়েন্টে বলেছিলাম বিলাসিতার সামগ্রী, সেইভাবে তারা এগুলো তৈরি করত বা ব্যবহার করত শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধানের জন্যে। আরেকটা জিনিস তোমরা দেখবে, ঠিক এই ম্যাপ পয়েন্টে আমি আবার চলে আসলাম, ভারত মহাসাগরের ঠিক পাশে নাগেশ্বর একটা জায়গার নাম, নাগেশ্বর। এবং আরেকটা জায়গা হচ্ছে তোমরা দেখবে বালাকোট। নাগেশ্বর এবং বালাকোট, এটা কোথায়? সমুদ্রের ঠিক পাশে। তো সমুদ্রের পাশে নাগেশ্বর এবং বালাকোট দুটো জায়গায় কি পাওয়া যেত? খুব সিম্পল, সমুদ্রের ধারে কি পাওয়া যায়? তোমরা যদি কেউ সমুদ্রের ধারে দেখো, সকালবেলা যদি সমুদ্রের ধারে বেড়াতে যাও, ঝিনুক তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। তো নাগেশ্বর এবং বালাকোটে এরকম ঝিনুক পাওয়া যেত। তাহলে ঝিনুক দিয়ে শিল্প উৎপাদন হতো। এটা পুরাতত্ত্ববিদরা অনুসন্ধান করেছেন।
অনুসন্ধান করে ঝিনুক দিয়ে বিভিন্ন উন্নত মানের শিল্প সামগ্রী খুঁজে বের করার চেষ্টা করেছেন এবং মাটির নিচ থেকে খনন করে করে এই সমস্ত কিছু খুঁজে বের করেছেন। তাহলে আমরা কিন্তু এগুলো দেখলাম। তাহলে চানহুদুরু একটা জায়গার নাম, ধুলাভিড়া আরেকটা জায়গার নাম, তারপরে নাগেশ্বর, বালাকোট, এই সমস্ত জায়গায় এই জিনিসগুলো পাওয়া যেত। এবার প্রশ্ন, ধরো আগরতলা শহরে আমরা থাকি বা যেই শহরে থাকো, তোমার শহরে তোমার প্রত্যেক দিনের প্রয়োজনের যা জিনিস সব কি তোমার শহরে উৎপাদন হয়? একেবারেই না। যেখানে যা বেশি উৎপাদন হয় সেখান থেকে, যেমন ধরো আমরা আগরতলা শহরের সমস্ত সবজিগুলো আমরা বাইরে থেকে আসে বলে আমরা এগুলো পাই। বাইরে থেকে বিভিন্ন শিল্প সামগ্রী যেখান থেকে যা প্রয়োজন, হরপ্পা সভ্যতায়ও তাই ছিল। যেখানে যার অভাব ছিল, যেখানে বেশি উৎপাদন হতো, সেখান থেকে এগুলো এনে মানুষের অর্থাৎ ব্যবহারে কাজে লাগানো হতো। বিশেষ করে যেহেতু বড় শহর ছিল হরপ্পা সভ্যতা, এখানে লোক বসতি বেশি ছিল, নগর পরিকল্পনা ছিল, সেখানকার মানুষ ওই সমস্ত জায়গা থেকে নাগেশ্বর, বালাকোট, চানহুদুরু, লোথাল, এই যে বিভিন্ন জায়গার নাম বললাম, সেই জায়গাগুলো থেকে এই সমস্ত শিল্প সামগ্রী কিন্তু ব্যবহার করত। এবার প্রশ্ন, উৎপাদন কেন্দ্রসমূহ চিহ্নিতকরণ। এটা তাহলে আমরা দেখলাম যে এবারে এটার মধ্যে যদি আমি আরেকটা সাব পয়েন্ট ধরি, এটা হচ্ছে উৎপাদন কেন্দ্রসমূহের উৎপাদন কেন্দ্রসমূহের চিহ্নিতকরণ করা হয়েছে। কথাটার মানে এটার সাব পয়েন্ট হিসাবে উৎপাদন কেন্দ্রসমূহের চিহ্নিতকরণ। আমি একটু আগে বলেছি, কোনো কারণে না হোক এই সভ্যতা, আজকের সভ্যতা ধ্বংস না হোক, অমূল্য সভ্যতা, আমাদের প্রিয় সভ্যতা যদি কোনো কারণে ধ্বংস হয়, মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা যদি খুঁজে বের করার চেষ্টা করেন যে আরকে নগরে মাটি খুঁড়ে পাওয়া গেল, কি পাওয়া গেল, লোহা বা বড় বড় মেশিন, তখন কিন্তু বিশ্লেষণ হবে এখানে কি উৎপাদন হতো। তখন তারা বিশ্লেষণে খুঁজে বের করে বা তারা আসবেন সিদ্ধান্তে যে এখানে একটা শিল্প নগরী ছিল। ঠিক তেমনি হরপ্পা সভ্যতার উৎপাদন কেন্দ্রসমূহ কোথায় ছিল, সেখানে পুরাতত্ত্ববিদরা খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিভাবে করেছেন? ওই যে মাটি খুঁড়ে দেখা গেল অনেক অপ্রয়োজনীয় বিভিন্ন বর্জ্য সামগ্রী, বা ধরো বিভিন্ন ঝিনুকের অবশিষ্ট অংশ, বা ধরো কাটা পাথরের বিভিন্ন অবশিষ্ট অংশ, এগুলো পড়ে আছে। কোনো মৃৎশিল্পীর বাড়িতে তুমি যদি যাও, তুমি যদি যেখানে মূর্তি বানানো হয়, ঠাকুর বানানো হয়, বা মাটির বাসনপত্র বানানো, সেখানে তুমি যদি যাও দেখবে তাদের একটা জায়গা আছে যেগুলো ব্যবহার হচ্ছে তার অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছে। এগুলো কাজে লাগবে না, কারণ বিভিন্ন জিনিসপত্র বানানোর পরে ছোট ছোট অংশগুলো ফেলে দেওয়া হয়। আমরা যখন একটা কাগজ দিয়ে কিছু তৈরি করি, কাগজের যে প্রয়োজনীয় অংশের পরে অপ্রয়োজনীয় অংশ আমরা ফেলে দিই। ঠিক তেমনি হরপ্পা সভ্যতার ওই সমস্ত কেন্দ্রগুলোতে দেখা গেছে এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো যেখানে বর্জ্য হিসাবে ফেলে দিয়েছিল, ঝিনুকের অংশ, পাথরের অংশ, তারপরে ধরো মাটির অংশ, তখন তারা প্রমাণিত হয়েছে যে এই কেন্দ্রগুলোই ছিল উৎপাদন কেন্দ্রসমূহ। অর্থাৎ এখানেই এই শিল্প সামগ্রী উৎপাদন হতো, এবং বিশেষ করে বড় বড় শিল্প সামগ্রী যখন উৎপাদন হয় তখন বড় বড় বিভিন্ন অবশিষ্ট বর্জ্য পদার্থ পড়ে থাকে। আবার এই বড় বড় টুকরো বর্জ্য পদার্থ দিয়েই আবার ছোট ছোট বিভিন্ন শিল্প সামগ্রী তৈরি করা হতো, আর বাকিগুলো পড়ে থাকতো। তাহলে এই থেকে প্রমাণিত হয় যে কোথায় কোথায় এই সমস্ত উৎপাদন কেন্দ্র ছিল, কোথায় কোথায় জিনিসপত্র উৎপাদন হতো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এবারে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 5 নাম্বার গেল, নাম্বার 6, সেটা হচ্ছে বস্তু সংগ্রহের পয়েন্টটা দিলাম আমি কি, বস্তু সংগ্রহের কৌশল। এই বস্তু সংগ্রহের কৌশলটা কি?
বস্তু সংগ্রহের কৌশল খুব ইন্টারেস্টিং। তুমি যেখানে একটা শিল্প কারখানা আছে, ধরো আমার আগরতলা শহরে, এই শিল্প কারখানায় ধরো একটা গ্লাস তৈরির কারখানা, স্টিলের গ্লাস। তো এই স্টিলের গ্লাসটা তৈরি করতে যা যা প্রয়োজন সবই কি এই কারখানার উৎপাদন হয় না। তার জন্য কিছু কিছু র ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা কাঁচামাল বলি, তা বাইরে থেকে আনতে হয়। সবগুলো কিন্তু পাওয়া যায় না। এই পয়েন্টের উপর ভিত্তি করে বলছে বস্তু সংগ্রহের কৌশল। বস্তু সংগ্রহের কৌশল স্থানীয়ভাবে খুব সাধারণ উপাদানগুলো পাওয়া যেত, যেমন কাঁচা মাটি, এটা পাওয়া যেত, কোনো অসুবিধা নেই। কিন্তু তার জন্যই একটা শিল্প কারখানা তৈরি করতে শুধুমাত্র কাঁচামাটি তো শেষ না, তার জন্য আরও অনেক কিছু প্রয়োজন। কি প্রয়োজন? কাঠ প্রয়োজন, পাথরের প্রয়োজন, পুঁতির প্রয়োজন, তো ধরো শিলমোহরের প্রয়োজন, বা এরকম বিভিন্ন কিছুর উপাদানের প্রয়োজন হয়। তো বস্তু সংগ্রহের কৌশল হিসাবে এই সমস্ত জিনিস সাধারণ উপাদানের বাইরেও আরও বিশেষ বিশেষ যে উপাদানগুলো, এগুলো বাইরে থেকে সংগ্রহ করা হতো। আমরা যেরকম একটা শিল্প কারখানা যদি আমরা তৈরি করি, আমরা অনেক ম্যাটেরিয়ালস আমরা কি করব, র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল আমরা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে আমরা, বা যেখানে পাওয়া যায় সেখান থেকে আমরা নিয়ে আসব। সেটাও কিন্তু তারা করেছেন। অর্থাৎ হরপ্পা সভ্যতার সময়েও আমরা দেখতে পেয়েছি বস্তু সংগ্রহ করত, এবং তারা কিভাবে সংগ্রহ করত তার জন্য তারা দুটো কৌশল অবলম্বন করেছেন। নাম্বার 1, একটা হচ্ছে বসতি স্থাপন, আর একটা হচ্ছে বসতি স্থাপন, এবং আরেকটা হচ্ছে, একটা হচ্ছে বসতি স্থাপন, আরেকটা হচ্ছে অভিযান তারা করত। অভিযান, অভিযান। এবার বসতি স্থাপন এবং অভিযান তারা করত বস্তু সংগ্রহের কৌশল হিসাবে। বসতি স্থাপন অর্থাৎ যেখানে বসতি করা হতো, অর্থাৎ যেখানে বসবাস করত, তারা শিল্প সামগ্রী উৎপাদনের জন্য কি কি ম্যাটেরিয়ালস আছে তা দেখে তারা বসবাস শুরু করতেন। সেখান থেকে তারা এগুলো খুঁজে পেতেন। যেমন ধরো ওই যে নাগেশ্বর, বালাকুট, এখানে কি পাওয়া যেত? ঝিনুক পাওয়া যেত। আবার বাইরে থেকে, রাজস্থান থেকে বা গুজরাট থেকে তারা বিভিন্ন জিনিসপত্র তারা আমদানি করতেন, এনে তারা শিল্প সামগ্রী তৈরি করতেন। এইরকম দেখা গেছে নাগেশ্বর এবং বালাকুটে বসতি স্থাপন করে। ঝিনুক সহজলভ্য ছিল, ঝিনুক। তো এই ঝিনুককে আবার অন্যান্য রূপে স্থান দেবার জন্য বিভিন্ন কালার ফালার তারা আনতেন। যেমন ধরো এরকম যে, যেমন আফগানিস্তানের একটা জায়গার নাম সুরতুখাই, একটা জায়গার নাম, নামগুলো মনে রাখবে। আফগানিস্তানের সুরতুখাই একটা জায়গা, এবং যেটি লাপিস লাজুলি, লাপিস লাজুলি এটা নামে একটা মূল্যবান নীল পাথরের উৎসস্থল, মানে সেখানে নীল পাথরটা পাওয়া যেত। তারপর হচ্ছে লুথাল, কার্নেলিয়ানের একটা অংশ। তারপরে যেমন ধরো স্টিয়াটাইট, একটা পাথর যেখানে দক্ষিণ রাজস্থান, ধাতু যেমন গুজরাটে তারা পাওয়া গেছে। অর্থাৎ সেখানে কিন্তু তারা ইচ্ছা করে বসতি স্থাপন করেছে, কারণ ওইখানে ওই সমস্ত উপাদানগুলো বেশি পরিমাণে ছিল, যা থেকে বিভিন্ন রকমের বস্তু সংগ্রহ করে শিল্প সামগ্রী তারা তৈরি করত। এটা কিন্তু প্রত্নতত্ত্ববিদরা খুঁজে বের করেছেন। আরেকটা কি বললাম? অভিযান করত। কাঁচামাল সংগ্রহের জন্য তারা অভিযান করতেন। তারা অভিযান কি করতেন? কাঁচামাল সংগ্রহের জন্য। কোথায়? যেমন রাজস্থান, রাজস্থানের একটা খেতুরি একটা জায়গা ছিল, সেখানে দক্ষিণ ভারত এটা তামার জন্যে, দক্ষিণ ভারত স্বর্ণের জন্যে। তারা তাহলে যেগুলো তারা আঞ্চলিকভাবে বা স্থানীয়ভাবে যা পেতেন তা তারা দিয়ে সেই উপাদানগুলোকে কাজ করতেন, যা প্রয়োজন বাইরের বিভিন্ন জায়গা থেকে আনতেন। যেমন স্বর্ণের প্রয়োজন, তামার প্রয়োজন, কোনটা গুজরাট থেকে, কোনটা রাজস্থান থেকে, বা কোনটা দক্ষিণ ভারত থেকে তারা সেগুলো আনতেন। তাহলে তারা সেখানে অভিযান করে তারা সেগুলো করতেন, এবং করে এই শিল্প সংগ্রহের, শিল্প কারখানা গঠন করবার জন্যে বস্তু সংগ্রহের কৌশল হিসাবে তারা কিন্তু বসতি স্থাপন এবং অভিযান তারা করেছেন। তাইলে আরেকটা কি করতেন তারা? দূরবর্তী স্থানে, দূরবর্তী স্থান মানে এখনো আমরা দেখি যে আমরা এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র আমরা আমদানি রপ্তানি করি। সেই সময় কিন্তু এটা ছিল। দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ রক্ষা করে তারা এটা করতেন। কিভাবে তারা করতেন তার এটার একটা পয়েন্ট, দূরবর্তী এলাকার সাথে যোগাযোগ। যেমন দূরবর্তী এলাকার সাথে, দূরবর্তী এলাকার সাথে তারা যোগাযোগ করতেন। এটা কি তোমরা জানো যে এই জায়গাটা সমুদ্র,
তার উপরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন, যেমন কয়েকটা নাম বলতে পারো তোমরা, যেমন একটা ওমান একটা রাষ্ট্র, এটা মধ্যপ্রাচ্যের সেই জায়গায়, বাহরিন, ওমান, এই সমস্ত, মেসোপটেমিয়া, এই সমস্ত বলছে দূরবর্তী এলাকার সাথে তারা দক্ষিণ পূর্ব সেই যে এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের সাথে বর্তমানে তারা সেই সময় যোগাযোগ রাখতেন। এর মধ্যে অন্যতম ছিল, যেমন আমি বললাম যে যেই জায়গাটার নাম ওমান, ওমান থেকে তারা তামা সংগ্রহ করতেন। দেখো কিভাবে হরপ্পা সভ্যতার সময়ে, সেই সময়ে যারা এই শিল্প কারখানা গঠন করেছিল তারা ওমানে থেকে তামা সংগ্রহ করত। তারা মেসোপটেমিয়া একটা জায়গা, সেই মেসোপটেমিয়ার সাথেও তারা সম্পর্ক তৈরি করত। কারণ কিভাবে প্রমাণিত হয়, সেটা প্রমাণিত হয় একটা জিনিস পাওয়া গেছে মেসোপটেমিয়াতে, যেটা আমাদের হরপ্পার একটা শিল্প দ্রব্য। কিরকম এটা দেখাই আমি একটু একে, এটা হচ্ছে এরকম একটা পাত্র, এরকম একটা পাত্র পাওয়া গেছে। এটা কোথায় পাওয়া গেছে? মেসোপটেমিয়াতে। এটা কোথাকার পাত্র? হরপ্পার। এবং তার মধ্যে লিপি আঁকা আছে। তাহলে কি প্রমাণিত হলো? তাহলে প্রমাণিত হলো যে মেসোপটেমিয়ায় যে পাওয়া গেছে হরপ্পার জিনিসপত্র, তাহলে মেসোপটেমিয়ার সাথে হরপ্পার যোগাযোগ ছিল এবং জিনিসপত্র আমদানি এবং রপ্তানি হতো। বাহরিন, ওমান বিভিন্ন জিনিসপত্র আনতো, আবার মেসোপটেমিয়া বা সেখানেও যেত। তাইলে দেখা গেল, আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সিলমোহরে নৌকার ছবি দেখা গেছে। সিলমোহর তোমরা জানো, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। ধরো এরকম সিলমোহর, সিলমোহরের মধ্যে এরকম নৌকা আছে, ঠিক আছে, এরকম নৌকা আছে। তো নৌকাতে কি করতো? তো এই যে সিলমোহরে নৌকা আছে, তাহলে কি নৌকার মধ্য দিয়ে সমুদ্রপথে তারা অভিযান করত। এটা প্রমাণিত হয়। এক, নৌকা দিয়ে জিনিসপত্র আমদানি রপ্তানি করতো। দুই, পরিবহনে কাজ করতো। আবার ছোট খেলনার গাড়ি পাওয়া গেছে, টেরাকোটা, ধরো ঘোড়ার গাড়ি পাওয়া গেছে বা গরুর গাড়ি পাওয়া গেছে। তাহলে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে ঘোড়ার গাড়ি ছিল, সমুদ্রের উপকূলে যে রাস্তা ছিল তা দিয়ে যাতায়াত ব্যবস্থা ছিল, তাও হয়তো মাল পরিবহন করা হতো। তাহলে এইরকম দূরবর্তী এলাকার সাথেও দেখা গেছে যে অর্থাৎ হরপ্পা সভ্যতার একটা যোগাযোগ ছিল এবং ব্যবসা বাণিজ্য তারা করত। অর্থাৎ তাইলে বোঝা গেল যে এই হরপ্পা সভ্যতা সমস্ত দিক থেকেই বস্তু সংগ্রহের কৌশল হিসাবেও তারা বিভিন্ন জিনিস, বিভিন্ন কৌশল তারা গ্রহণ করত, বসতি স্থাপন করত, অভিযান করত, দূরবর্তী এলাকার সাথে তারা যোগাযোগ রাখত, বিভিন্ন জিনিসপত্র তারা আমদানি রপ্তানি করত এবং বিশেষ করে বাহরিন, ওমান, মেসোপটেমিয়া ওই সমস্ত দেশের সাথেও তাদের একটা যোগাযোগ ছিল। এবং এই ছিল আমাদের আজকের ক্লাসের অংশ। ঠিক আছে, এখন আমরা কি দেখলাম আজকের এই ক্লাস থেকে? তোমরা দেখো আজকের এই ক্লাস থেকে আমরা প্রথম থেকে খুব ফলো করো কি কি আমরা পেয়েছি। মনে করো যে ওই প্রথম দিনের ক্লাস বাদ দিয়ে আমরা পেয়েছি সামাজিক ব্যবধান হিসাবে, তার উপর প্রশ্ন হতে পারে সামাজিক ব্যবধান কেমন ছিল। প্রশ্ন হতে পারে সমাধিস্থল কেমন ছিল, আজকের সমাধির সাথে তখনকার সমাধির কীরকম পার্থক্য ছিল। তারপরে পুঁতি কয় রকম ছিল, কিভাবে পুঁতি, কী কী উপাদান দিয়ে পুঁতি তৈরি করা হতো। তারপর বলা হচ্ছে বস্তু সংগ্রহের কৌশল হিসাবে কি করা হয়েছিল, কোথায় কোথায় শিল্প সামগ্রী পাওয়া গেছে, কোথায় কোথায় সাথে ব্যবসা বাণিজ্য ছিল, দূরবর্তী এলাকার সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করা হতো। এবং সব মিলিয়ে অর্থাৎ ছোট বড় মাঝারি বা সোর্স বেসড উৎসমূলক যে প্রশ্ন, সেগুলো কিন্তু তার মধ্যে থেকে অর্থাৎ খুঁজে খুঁজে তোমরা বের করবে। যেইভাবে ক্লাসে তোমাদের পড়ানো হলো সেটা বাড়িতে একটু মন দিয়ে একটু পড়াশোনা করবে এবং অনুসন্ধিৎসা দৃষ্টিভঙ্গি শুধু আমার মধ্যে নয়, প্রত্নতত্ত্ববিদের মধ্যে নয়, তোমার ভিতরেও অনুসন্ধিৎসা দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। কেন হলো, কিভাবে হলো, কতভাবে হলো, কত রকম ছিল, কেন এরকম হলো, হ্যাঁ, কিভাবে আমরা, তখন তুমি নিজেই থেকেই সেই সমস্ত কিছু উত্তর খুঁজে পাবে। আজকে এখানেই শেষ হলো এই অধ্যায়ের উপরে ক্লাস। পরবর্তীকালে আরও একটি আমরা ক্লাস নেব এই অধ্যায়ের উপরে।